বন্ধুরা, ফ্যালকন ইআরপি সফটওয়্যার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি সফটওয়্যারটি লগ ইন করছি। এটি হলো অ্যাকাউন্টস ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে অ্যাকাউন্টস ও স্টক ম্যানেজমেন্ট একসাথে করা যাবে। এই সফটওয়্যারটির নাম হলো ফ্যালকন ইআরপি ভার্সন 2.0। এই সফটওয়্যারটি মূলত ডিজাইন করা হয়েছে সকল ধরনের বিজনেস পরিচালনা করার জন্য। একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এটি আপনার বিজনেসের জন্য উপযোগী কিনা। আর এই সফটওয়্যারটিতে বিভিন্ন রকমের পেমেন্ট মেথড আছে, যেমন ক্যাশ, ব্যাংক, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন, যার ফলে আপনি দিন শেষে আপনি জানতে পারবেন নগদ টাকার মাধ্যমে কিভাবে কত টাকা পেমেন্ট এবং রিসিভ করেছেন, এবং অন্যান্য মাধ্যম যেমন ব্যাংকের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কত টাকা রিসিভ এবং পেমেন্ট করেছেন, এবং দিন শেষে আপনার ক্যাশ ও ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স জেনে নিতে পারবেন। অর্থাৎ আপনি অতি সহজেই ক্যাশটি মিলিয়ে নিতে পারবেন। এখন বলতেছি যে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কি কি ফ্যাসিলিটি পেতে পারেন তার একটি তালিকা নিচে তুলে ধরলাম। আমি তালিকাটি তৈরি করে রেখেছি ওয়ার্ডে, একটু তালিকাটা দেখাচ্ছি। তালিকা নাম্বার 1, এখানে 10টি ফ্যাসিলিটি আছে। আপনারা ধীরে ধীরে এগুলি পড়ে নেবেন, প্রয়োজনে পজ করে ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবেন যে ফ্যাসিলিটিগুলি আপনার উপযোগী কিনা। পাতা নাম্বার 1, আমরা দ্বিতীয় পাতায় চলে যাচ্ছি। এখানেও কয়েকটি ফ্যাসিলিটি দেওয়া আছে, আপনারা এগুলি ধীরে ধীরে পড়বেন, প্রয়োজনে পজ করে নেবেন। তালিকাটা পড়ে আমি বলতে চাই, তালিকাটা পড়ে কোথাও বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে এখানে যে আপনি কয়েকটিভাবে আমাদেরকে জানাতে পারবেন। আপনি কমেন্ট লিখে জানাতে পারবেন, অথবা এখানে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে কল করে আপনার প্রশ্ন এবং তার উত্তর পাবেন। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমি বলতেছি যে এখন এই সফটওয়্যারটির বিভিন্ন পার্ট, যে এখানে সফটওয়্যারটার যে বিভিন্ন পার্ট আছে, পারচেজ, সেল রিটার্ন, এই বিভিন্ন পার্টের সাথে আপনাদেরকে আমি এখন পরিচয় করে দেব, এবং কিভাবে ডাটা এন্ট্রি করে তাও দেখিয়ে দেব। এখন আমরা শুরু করব পারচেজ এন্ট্রি কিভাবে করতে হয় সেটা দিয়ে। পারচেজ, এটা হলো পারচেজ স্ক্রিন। আচ্ছা, এখানে একটু বলে রাখি, যেহেতু এটি অ্যাকাউন্টস ও স্টক ম্যানেজমেন্ট, তাই এখানে নতুন করে পারচেজ করতে গেলে, যেহেতু আমাদেরকে যদি আমরা নতুন করে কোনো পারচেজ করি তাহলে আমাদেরকে মহাজন বা ভেন্ডর বা সাপ্লায়ারকে পেমেন্ট দিতে হবে। তাহলে আমরা কোত্থেকে পেমেন্ট দেবো? ক্যাশের মাধ্যমেও পেমেন্ট দিতে পারি বা ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট দিতে পারি। তো এই জন্য আমাদেরকে এই নতুন করে পারচেজ শুরু করার পূর্বে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলি তৈরি করতে হবে, এবং তাতে প্রয়োজনীয় ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্সগুলি এন্ট্রি করে দিতে হবে। এবং ক্যাশে পেমেন্ট করলে আমাদের যে ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ পেটি ক্যাশেও টাকা রাখতে হবে। এইভাবে আমরা এই প্রসেসটা ফলো করব। তবে আমরা যখন ওপেনিং স্টক, অর্থাৎ যে স্টকগুলি বর্তমানে আপনার কাছে আছে, প্রোডাক্টগুলি আছে, সেগুলি যখন আমরা এই সফটওয়্যারে ইন করাবো, তখন ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স, ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করা বা সেখানে ব্যালেন্স রাখা অত বেশি জরুরি না, কারণ এগুলিতে কোনো ভেন্ডরকে পেমেন্ট দিতে হবে না, কারণ এগুলি পূর্বেই ফয়সালা হয়ে গেছে। তাই ওপেনিং স্টক ইন করতে গেলে আপনাকে এই ব্যাংকের অ্যাকাউন্টগুলি পরে করলেও হবে। এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে গিয়ে আমরা আগে কয়েকটি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করি। ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য চলে যেতে হবে ক্রিয়েট ব্যাংক অ্যাকাউন্ট। আসলো অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংকের অ্যাকাউন্ট সাধারণত অনেক বড় ডিজিটের থাকে, আমাদের এন্ট্রির সুবিধার্থে আমরা ছোট্ট ডিজিট, লাস্টের 2টা ডিজিট, এবং এটা কোন ব্যাংকের? সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট। ব্যাংক নেম সোনালী ব্যাংক, ব্রাঞ্চ
মতিঝিল, সেভ, একটা অ্যাকাউন্ট হয়ে গেল। আর একটা করি আমরা বিকাশ পার্সোনাল, সাপোজ এর শেষের নাম্বার এরকম, বিকাশ পার্সোনাল, ব্যাংকের নাম বিকাশ, সেভ। আর একটা অ্যাকাউন্ট করি ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট নেই আমরা, সাপোজ এটার নাম্বার এরকম, ক্রেডিট কার্ড, এটা কোন ব্যাংকের? ডিডিবিএল, ব্যাংকের নাম ডিডিবিএল। এরপর আমরা সেভ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা 3টে অ্যাকাউন্ট তৈরি করলাম। এখন এই 3টে অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা এখন এই অ্যাকাউন্টগুলিতে প্রয়োজনীয় ব্যালেন্স ইন করাচ্ছি। অ্যাকাউন্টস, ব্যাংক লেজার। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি ডিপোজিট অ্যান্ড উইথড্রল এন্ট্রি। কবে ডেট, কবে আমরা এন্ট্রি করতেছি, অ্যাকাউন্ট নাম্বার এখানে সিলেক্ট করে নিচ্ছি যে সোনালী ব্যাংক, এটা লেজার নেম, ওপেনিং ব্যালেন্স, আমরা এখানে লেজার ডিফল্ট হিসেবে 15টি লেজার আছে, আপনারা দেখে নেবেন। চলে গেল পার্টিকুলার্স, আমরা এখানে লিখলাম ওপেনিং ব্যালেন্স। ডিপোজিট অ্যামাউন্ট আমাদের ওপেনিং ব্যালেন্সে কত আছে আমরা ব্যাংক থেকে জেনে নেব যে এই অ্যাকাউন্টের ব্যালেন্সটা কত, যেদিন আমরা সিস্টেম চালু করব জেনে নেব। সাপোজ আমরা ধরে নিলাম এই অ্যাকাউন্টে 8 লাখ টাকা আছে। এখানে বলতেছে ম্যাচিউরড হইল টাকাটা আমরা এখানে একটা অপশন আছে ইয়েস নো, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দিলেই সাথে সাথে ম্যাচিউরড নাও হতে পারে, মানে আমরা তুলতে নাও পারি, ব্যালেন্সের সাথে যোগ নাও হতে পারে। যদি ব্যালেন্সের সাথে যোগ হয় তাহলে ইয়েস দিবেন, আর যদি কেউ চেক দেয় তাহলে সেটা নো করে রাখবেন। যখন এটা কালেকশনে অ্যাকাউন্টে যোগ হবে তখন ইয়েস করে দিবেন, দিয়ে আমরা সেভ দিয়ে দিচ্ছি। তাহলে একটা অ্যাকাউন্টে ব্যালেন্স ইন করছি, আর বাকিগুলি আমরা ওই একই রকমই করব যদি ব্যালেন্স থাকে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আসতেছে আমরা ক্যাশে যদি পেমেন্ট করি তাহলে পেটি ক্যাশ মানে ক্যাশ ইন হ্যান্ড, আপনার কাছে যে নগদ টাকাটা আছে সেটা হলো পেটি ক্যাশ। সেটা আপনার ড্রয়ারে থাকতে পারে অথবা সিন্ধুকে থাকতে পারে, সবগুলি কাউন্ট করে এখানে ওপেনিং ব্যালেন্স হিসেবে ইন করে দিবেন। পেটি ক্যাশ এন্ট্রি, যেটা কি ওপেনিং ব্যালেন্স। এখানে লিখলাম ওপেনিং ব্যালেন্স, ক্যাশ রিসিভ। এখানে আমরা সাপোজ ওপেনিং ব্যালেন্স আমার আছে 2 লাখ টাকা, দিয়ে সেভ দিয়ে দিলাম। ওকে, বেরিয়ে যাচ্ছি। এখন আমরা আসি পারচেজ স্ক্রিনে। এই স্ক্রিনটা এইটা হলো পারচেজ স্ক্রিন। এই স্ক্রিনের মাধ্যমে আমরা আমাদের যে স্টকে যে প্রোডাক্টগুলি আছে, মানে আমরা যেটাকে বলি ওপেনিং স্টক, সেগুলিও এখানে এই স্ক্রিনের মাধ্যমেই এন্ট্রি করব, স্টকে ইন করাবো। আবার নতুন যদি কোনো পারচেজ করি তাও এই একই স্ক্রিনে এন্ট্রি করব। আমরা একটু দেখাচ্ছি যে কিভাবে ওপেনিং স্টক এন্ট্রি করতে হয়। আমি এর আগেও কিছু এন্ট্রি করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, আবার নতুন করে কয়েকটা এন্ট্রি করে দেখাচ্ছি যে ওপেনিং স্টক এই যে কি এন্ট্রি করে দেখাচ্ছি যে আমি আজকে তারিখে কিছু এন্ট্রি করে রেখেছি যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। আবার নতুন করে একটা ওপেনিং স্টক ইন করাচ্ছি যে কীভাবে করবেন। ডেট দিবেন, ডাবল ক্লিক দিয়ে ভাউচার নাম্বার নেবেন, ভেন্ডর আইডি, ওপেনিং স্টকের ভেন্ডর আইডি কত হবে। আমার এখানে ডাবল ক্লিক দিয়েই আমি কয়েকটি ডিফল্ট লেজার তৈরি করে রেখেছি। এই যে এখানে সার্চ ইঞ্জিন লিখি ওপেনিং স্টক, চলে আসলো। এরপরে আসতেছে আমরা যে প্রোডাক্টটা সিস্টেমে ইন করাতে চাই তার কোড নাম্বার, সিরিয়াল বা আইমি যেটাই থাকে। আচ্ছা, এখানে যে সমস্ত বিজনেসম্যান ইলেকট্রনিক্স বিজনেস করেন বা অন্যান্য বিজনেস করেন তাদের প্রোডাক্টে অনেক সময় দেখা যায় যে বারকোড থাকে, সেই বারকোডটাই এখানে হবে কোড নাম্বার। আবার যেমন অনেক ইলেকট্রনিক্স প্রোডাক্টের সিরিয়াল নাম্বার থাকে, মোবাইলগুলিতে আইমি নাম্বার থাকে, ওই আইমি হবে এর কোড নাম্বার।
তা আমার হাতে এই সাপোজ আমার কাছে এখন 3টা এলইডি মনিটর আছে, আমি এটা যার সিরিয়াল নাম্বার আমার জানা আছে, আপনারা এগুলি একটা বারকোড স্ক্যানার নিয়ে সিরিয়াল নাম্বারগুলি এখানে স্ক্যান করে নেবেন। আমি একটু আমার স্ক্যানারটা নিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই আইটেমটা পূর্বেই এন্ট্রি করে রেখেছিলাম, এই জন্য এখানে আছে। আমি একটু নতুন আইটেম অ্যাড করি, যেটা আমার এখানে ইন করানো নাই। সাপোজ এরকম একটা, এখানে আমরা লিখি যে 1 টেরাবাইট হার্ড ডিস্ক, এর মডেল নাম্বার হলো সাপোজ আমরা একটা কোন ব্র্যান্ড, স্যামসাং, অথবা আরেকটু ক্লিয়ার করে লিখি 1 টেরাবাইট ডেস্কটপ হার্ড ডিস্ক। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে আপনারা যখন আইটেমের নামটা লিখবেন তখন 3টা জিনিস যেন থাকে এই আইটেম ডেসক্রিপশনে। আইটেমের নাম থাকবে, এর মডেলটা থাকবে, এবং কোন ব্র্যান্ড বা কোন কোম্পানি, এই 3টার সমন্বয় হলো আইটেম ডেসক্রিপশন। এটা একটু খেয়াল করবেন। ক্যাটাগরি হলো হার্ড ডিস্ক, এর আগে এন্ট্রি করা ছিল, এই জন্য চলে আসছে। ব্র্যান্ড হলো স্যামসাং। আচ্ছা, যেহেতু আমি এই হার্ড ডিস্কের সিরিয়াল নাম্বার দিয়েই কোড তৈরি করতেছি, এই জন্য এর পারচেস কোয়ান্টিটি হবে 1। এরপরের ঘরটা হলো পারচেস প্রাইসটা আমরা কত করে কিনেছি সেটা আমরা এখানে একটু লিখতেছি। সাপোজ এটা 4500 টাকা, আর আমরা সেল করতে চাই 5000 টাকা। একটা প্রোডাক্ট আমি সিস্টেম ইন করেছি, আরেকটা ইন করাচ্ছি সেম নিয়মেই। দুটো হয়ে গেল, সেভ দিয়ে দিলাম। আরেকটা করতেছি, 3টা আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে আমরা 3টা প্রোডাক্ট ইন করলাম। যেহেতু এগুলি আমার ওপেনিং স্টক, এই জন্য আর এই যে ডাইন পাশের স্কোয়ার বক্সটা দেখতেছেন, এটা হলো ভেন্ডরের পার্ট। এখানে আমরা আর কোনো কিছু এন্ট্রি করবো না, কারণ এর পেমেন্ট সংক্রান্ত বিষয় পূর্বেই ফয়সালা হয়ে গেছে, এই জন্য এই পার্টটার আর প্রয়োজন নেই। এই পার্টটা শুধুমাত্র নতুন যে আমরা প্রোডাক্ট ইন করাবো সেই ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম গিয়ে। আচ্ছা, এইভাবে আপনার যত ওপেনিং স্টকগুলি আছে সেগুলি আপনি ইন করবেন। এখন আমরা কিছু নতুন পারচেস দেখাচ্ছি, যে কিভাবে নতুন প্রোডাক্ট পারচেস করবেন সেটা দেখাচ্ছি। এখানে একটু বলে রাখি যে অনেক সময় এই যেমন অনেক সফটওয়্যার আছে যে পূর্বেই সাপ্লায়ারের নাম রেজিস্ট্রেশন করতে হয়, প্রোডাক্টগুলি রেজিস্ট্রেশন করতে হয়, ক্যাটাগরি ব্র্যান্ড রেজিস্ট্রেশন করতে হয়। এখানে এইভাবে না করলেও চলবে। আমরা যখন এইমাত্রই দেখলেন যে আমরা যখন প্রোডাক্ট এন্ট্রি করি তখন সরাসরি এখানে সব তথ্য দিয়ে, কোয়ান্টিটি দিয়ে, সব তথ্য দিয়ে ডাইরেক্ট সেভ করে নিলে সিস্টেমই সেন্স করে নেবে যে কোনটা নতুন কোনটা পুরান। এই জন্য কোনো অসুবিধা নাই। তবে যদি কেউ চান যে আমরা এই মুহূর্তে স্টক নেওয়া সম্ভব হচ্ছে না, আমরা জাস্ট প্রোডাক্টগুলি এন্ট্রি করে রাখি, পরবর্তীতে আমরা মানে কোয়ান্টিটি বসাবো, সেটাও সম্ভব, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে কোয়ান্টিটি দিবেন 0, আর বাকি তথ্যগুলি ফিল আপ করে রাখবেন। আচ্ছা, এখন নতুন পারচেস দেখাচ্ছি। আচ্ছা, নতুন পারচেস দেখানোর পূর্বে আমি একটা জিনিস দেখে রাখি যে আমরা যখন ভেন্ডর বা মহাজন থেকে কোনো প্রোডাক্ট পারচেস করি তখন সে যে বিলটা দেয় সেই বিলের স্যাম্পলগুলি আমি এখানে পূর্বেই স্যাম্পল বিল হিসাবে তৈরি করে রেখেছি। চলে যাচ্ছি, সাপোজ এরকম একটা বিল, যে এর ভেন্ডর হলো ওয়ালটন, সে এরকম একটা বিল দিছে। বিল দেওয়ার পরে সে তার হলো টোটাল বিল হয়েছে এত, এখানে সে কোনো ডিসকাউন্ট দেয়নি বা এক্সট্রা চার্জ নেয়নি, টোটাল বিল হয়েছে এত, পেড করছি এত, আর অ্যামাউন্ট ডিউ আছে এত। এক ধরনের বিল, অর্থাৎ এটা একটা সিম্পল বিল। এরপর আরেক ধরনের বিল হয় কীরকম,
যে এটা হলো স্যামসাং, সে সে টোটাল প্রোডাক্টের বিল করছে এত টাকা, কিন্তু আবার বিল করার পরে আবার ডিসকাউন্ট দিছে এত টাকা। তাই এখন এই যে ডিসকাউন্ট দিছে, ডিসকাউন্ট দেওয়ার ফলে এই ডিসকাউন্ট আপনি কীভাবে সমন্বয় করবেন, এটা অ্যাভারেজ করে, দ্যাট মিন কস্টিং করে প্রোডাক্টের পারচেস প্রাইসের উপরে বসিয়ে দিতে পারেন, অথবা এই এই ডিসকাউন্ট, এই 50,000 টাকা ডিসকাউন্ট আপনারা অন্যভাবে সমন্বয় করতে পারেন। কীভাবে সেটাই ছিল, এটা কিন্তু আপনার এক ধরনের আয়। এই যে ডিসকাউন্টটা, এটা হয়তো এই মুহূর্তে পেয়েছেন, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাথে সাথে পান, অনেক দিন পরে হয়তো একটা ডিসকাউন্ট পান বা ইনসেন্টিভ পান। তো এই জন্য আমার এই সফটওয়্যারে একটা পার্ট আছে যে মিসেলেনিয়াস ইনকাম, সেখানে আপনি এই ফিগারটা পোস্টিং দিয়ে রাখবেন। এর ফলে হবে কি, আমরা যখন এই মাস শেষে বা দিনে বা সপ্তাহে আমরা যখন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বাড়ি করব, তখন আমরা ওখানে থাকবে যে আমরা প্রোডাক্ট সেল করে কত টাকা প্রফিট হয়েছে, এরপরে মিসেলেনিয়াস ইনকাম হয়েছে কত, যে এগুলি মিসেলেনিয়াস ইনকাম। এরপরে আবার যদি চার্জ থাকে, অর্থাৎ প্রোডাক্টটা পারচেস করতে গিয়ে নানাবিধ খরচ থাকতে পারে, সেই খরচগুলি কস্টিং করে বসালে তো কোনো অসুবিধা নেই। আর যদি না বসান, তাহলে ওখানে আমার সফটওয়্যার একটা পার্ট আছে মিসেলেনিয়াস এক্সপেন্স, ওখানে দিয়ে রাখলে ওই টোটাল প্রফিটের সাথে ওই এক্সপেন্সগুলি মাইনাস হয়ে নেট প্রফিট বেরোবে। এই সম্বন্ধে আমার এটা হলো পারচেস পার্টির উপরে আমার টিউটোরিয়াল তৈরি করা আছে 1 ঘন্টা সামথিং মিনিটের। সেটা এই সফটওয়্যারের এই ভিডিওটার নিচে যে ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যদি আপনার আগ্রহী হন, তাহলে ওই পার্টটা ভালো করে দেখে নেবেন, তাহলে আপনি এগুলির কীভাবে সমন্বয় করে সেটা দেখে নিতে পারবেন। তদ্রূপ সাপোজ আরেকটা বিল দেখাচ্ছি, যেমন মোজাম্মেল অটো রাইস মিল, এরও একই রকম বিল, কিন্তু এই আবার 5,000 টাকা এক্সট্রা চার্জ নিচ্ছে। নেওয়ার ফলে এক্সট্রা চার্জ বলতে সে বোঝাচ্ছে যে ট্রাক ভাড়া করে সে পাঠাইছে এবং লেবার চার্জ বাবদ সে 5,000 টাকা, আর বিলের সাথে অর্থাৎ 2,30,000 টাকার সাথে আরও 5,000 টাকা সে অ্যাড করে 2,35,000 টাকা বিল করছে। তাহলে এই 5,000 টাকা কীভাবে সমন্বয় করবেন ওই টিউটোরিয়ালে বলা আছে, এবং সেই অনুযায়ী ফলো করলে আপনার সুবিধাই হবে। আরেক ধরনের বিল হয় সাধারণত অপ্পো, সাপোজ ভেন্ডর হলো অপ্পো, সে আবার প্রত্যেকটা আইটেমের সাথে পার্সেন্ট হিসেবে ডিসকাউন্ট দিয়েছে। এই যে দেখুন, ভালো করে ডিসকাউন্ট দিয়েছে, কিন্তু গ্রোসের উপর কোনো ডিসকাউন্ট বা এক্সট্রা চার্জ নেয়নি। তাহলে এগুলিরও কীভাবে কস্টিং, একভাবে পারেন আপনি কস্টিং করে বসাতে প্রোডাক্টের উপরে, অথবা যদি কস্টিং না করেন তাহলে কীভাবে করবেন সেটার সেই ব্যাপারে ওই টিউটোরিয়ালে বলা আছে, আপনারা একটু প্লিজ দেখে নেবেন। আমরা এখন একটা সিম্পল একটা বিল তৈরি করে দেখাচ্ছি। যেমন ওয়ালটন, আমরা এই একটা নতুন পারচেস করতেছি, সাপোজ এর মডেল হলো, আইটেমের নাম আমরা একটু কপি করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমার কী কী লাগবে, ভাউচার নাম্বার, ডাবল ক্লিক দিয়ে নিলাম, ভেন্ডরের আইডি, আমরা ভেন্ডর আইডিটা যে কোম্পানির থেকে প্রোডাক্টগুলি কিনবো তার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল দিয়ে আইডি তৈরি করবো। এবং ধরে নিচ্ছি এরকম, এটা হলো ভেন্ডরের নাম হলো ওয়ালটন। এর অ্যাড্রেস তো মতিঝিল, মোবাইল নাম্বারও সেম। আচ্ছা, এখন আমরা এর যে প্রোডাক্টটা কিনবো সে প্রোডাক্ট হলো এরকম প্রোডাক্টটা আমরা কিনেছি, প্রোডাক্ট হলো ওয়ালটন ফ্রিজ। তাহলে এই যে ফ্রিজটা কিনলো, ওই ফ্রিজের গায়ে যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা লিখবো এবং কোয়ান্টিটি 1 লিখবো। তবে আপনাদের বোঝার সুবিধার্থে এবং কাজের সংক্ষিপ্তভাবে বোঝার জন্য আমি এখানে একটু ম্যানুয়াল কোড ইউজ করতেছি। যদি আপনারা ওই কোড ইউজ না করেন তাহলে ম্যানুয়াল কোডও ইউজ করতে পারেন। সাপোজ এইটার হয়তো কোড দিলেন 1,300 ম্যানুয়াল কোড, এটা পিস হিসাবে চলে আসলো। এরপরে আসবে হলো ক্যাটাগরি হলো এটা ফ্রিজ ক্যাটাগরি, ফ্রিজ। ব্র্যান্ড হলো ওয়ালটন। পারচেস কোয়ান্টিটি, সাপোজ আমরা এখানে কয়টা পারচেস করছি, এই ওয়ালটনের এইটা আছে 5টা 40,000 টাকা করে।
কোয়ান্টিটি পারচেস প্রাইস 40,000 টাকা, আমরা এটা 45,000 টাকা বিক্রি করতে চাই, দিয়ে সেভ করে দিলাম। আমার একটা প্রোডাক্ট হয়ে গেল। এখন দ্বিতীয় প্রোডাক্টটা এটা কপি করে নিচ্ছি, এটা আমরা মুছে দিচ্ছি। এখন প্রোডাক্টটা লিখলাম, আর এর কোড আমরা এর আগে 300, এটা সাপোজ 30300 দিলাম। আপনারা হয়তো মনে করতেন যে কোড মুখস্থ কীভাবে রাখবো। কোড মুখস্থ না রাখলেও আমি দেখিয়ে দেবো যে আপনি যদি আইটেমের নাম জানেন কীভাবে মানে কোডটাকে বের করবেন, খুব সহজেই। সেটা আমরা যখন সেল করব তখন দেখিয়ে দেবো। এটা কি ক্যাটাগরি? এটা ফ্রিজ ক্যাটাগরি। ফ্রিজ একবার লিখলেই সেভ হয়ে যাবে। ব্র্যান্ড হলো ওয়ালটন। কোয়ান্টিটি 3টা। আচ্ছা, পারচেজ রেট 35,000 টাকা। 35,000। এটা আমরা বিক্রি করতে চাই 42,000 টাকা। সেভ দিয়ে দিলাম। এখন আমরা যে প্রোডাক্টগুলি পারচেস করলাম তার ভ্যালু দাঁড়ায় 3,05,000 টাকা। ভেন্ডর কত টাকা বিল করেছে? সেও 3,05,000 টাকা বিল করেছে। ওকে, আমরা এখন আমরা চলে যাচ্ছি। আমরা এই প্রোডাক্টগুলি আমাদের স্টকে ইন হয়ে গেছে। এখন আমরা ভেন্ডরের সাথে, কারণ এখানে ভেন্ডরের সাথে কিছু যে ডিউ আছে, তাহলে আমরা এখন এগুলির কীভাবে সমন্বয় করবো দেখাচ্ছি। তা ভেন্ডরের বিল আর আমাদের পারচেজ অ্যামাউন্ট সমান। আমরা এখানে হাত দিয়েও লিখতে পারি 3,05,000 টাকা, না লিখলে ডাবল ক্লিক দিলাম। কোনো লেস বা ডিসকাউন্ট দেয় নাই, কোনো এক্সট্রা চার্জ নেই। টোটাল বিল হয়েছে 3,05,000 টাকা। আমরা দেখি কত টাকা ওনাকে পে করছি। পেড অ্যামাউন্ট 1,00,000 টাকা। আমরা 1,00,000 টাকা তাকে পেমেন্ট করছি, আর বাকিটা ডিউ রইল। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম তাকে যে 1,00,000 টাকা পরিশোধ করছি, কিছু টাকা ক্যাশে করছি, কিছু টাকা ব্যাংকের মাধ্যমে করছি। মানে আমরা দুইভাবে করতে পারি, ক্যাশ পেমেন্টও করতে পারি, বা একজন ভেন্ডরকে ক্যাশেও পেমেন্ট করতে পারি, আবার কিছু ব্যাংকেও করতে পারি। তা আবার শুধুমাত্র ক্যাশেও করতে পারি, অথবা শুধুমাত্র ব্যাংকেই করতে পারি। আমরা একটু জটিল হিসাবটাই দেখাচ্ছি। সাপোজ আমি 50,000 টাকা ক্যাশে করতেছি। আমরা যখন ক্যাশ থেকে পেমেন্ট করবো তখন পেটি ক্যাশ থেকে টাকাটা চলে যাবে গিয়া, আর যখন ব্যাংকের মাধ্যমে পে করবো তখন ব্যাংকের যে অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স থেকে মাইনাস হয়ে যাবে। গেল, তা ক্যাশ পেড করলাম এত। আর 50,000 টাকা করছি ব্যাংক থেকে। ব্যাংক কোন অ্যাকাউন্ট থেকে? যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পেড করা হয়েছে। এটা কী কারণে পেড করেছে? প্রোডাক্ট পারচেজ লিখলাম, পিআরও প্রোডাক্ট পারচেজ। কীভাবে পেমেন্ট করা হয়েছে? তাকে অনলাইন পেমেন্ট করা হয়েছে, অনলাইন টিটি। সাপোজ কোন অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, তার অ্যাকাউন্ট নাম্বারটা ছিল এরকম। একটু বিস্তারিত লিখলে ভালো, পরবর্তীতে জানা যাবে যে এর হিস্ট্রিটা। কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকা। তাহলে 3,05,000 ভিতরে আমরা 1,00,000 টাকা দিয়েছি দুইভাবে। এখন বাকি রইল 2,05,000 টাকা। আমার এই ভাউচারের কাজটা শেষ। আমি এখন শুধুমাত্র কমিট দেবো। কমিট দিলেই এই ভাউচারটার কাজ শেষ হয়ে যাবে। কমিট হয়ে গেল আমার একটা ভাউচারের কাজ। আমরা এই যে পারচেস করলাম, এই পারচেস করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয় সেগুলি কিভাবে এডিট করব, বা কোনো এন্ট্রি যদি মুছতে হয় সেগুলি কীভাবে মুছবো, এই সমস্তগুলি এখন এখানে আমি দেখাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তবে এই ব্যাপারে টিউটোরিয়াল ডেসক্রিপশন বক্সে টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া আছে। ওখানে পার্ট যেমন পারচেস পার্ট, সেল পার্ট, এরকম বিভিন্ন পার্ট, এই সফটওয়্যার যতগুলি পার্ট আছে প্রত্যেকটারই ইন্ডিভিজুয়াল ভিডিও টিউটোরিয়াল আছে। সেই টিউটোরিয়ালগুলি ক্লিক দিয়ে লিঙ্কে ক্লিক দিয়ে ভিডিওগুলি দেখে নেবেন। এখানে বলে রাখি যে সমস্ত প্রোডাক্টের বারকোড আছে সেই বারকোডকেই আপনারা কোড হিসেবে ইউজ করবেন, আর যে সমস্ত প্রোডাক্টের বারকোড নেই সেগুলিকে আপনারা ম্যানুয়াল কোড হিসাবে, এই যে কিছুক্ষণ আগে দেখালাম যেমন 300, 301, 302 এইভাবে
তার কোড কোড নির্ধারণ করে দিবেন। এবং আপনারা হয়তো মনে করতে পারেন যে এগুলি কীভাবে মনে রাখবো। দেখুন আমি বলছিলাম যে এই সিরিয়াল নাম্বারে এখানে যদি আমরা এখানে ডাবল ক্লিক দিই, এই যে আইটেমের প্রোডাক্ট লিস্টটা চলে আসবে। এখন যে প্রোডাক্টটা আমি হয়তো প্রোডাক্টের নাম জানি কিন্তু এর কোড নাম্বার জানি না। সাপোজ কথা আমার এখানে গ্যাস বিক্রি করি, গ্যাস লিখলাম, গ্যাস রিলেটেড যতগুলি এন্ট্রি পেয়েছে নিয়ে নিল এবং এখানে এর যে কোনো এক জায়গায় রেখে ডাবল ক্লিক, যেমন এই প্রোডাক্টটা ডাবল ক্লিক দিলেই এই কোডটা চলে আসলো। সুতরাং কোড আপনার মনে না রাখলেও চলবে। এরপর যদি আপনার কোডের লিস্টটা দেখতে চান তাহলে এই যে ম্যানুয়াল কোড লিস্ট, জাস্ট খালি একটা ওকে, এইভাবে লিস্টটা চলে আসবে। আপনার যত আইটেম আছে সেই আইটেমগুলির লিস্ট এভাবে আসবে। এখানে প্রায় কয়েকটা আইটেম আছে, এভাবে লিস্টটা চলে আসবে। আরেকভাবে লিস্ট পান, হয়তো আপনার সাপোজ 1 দিয়ে শুরু করলাম বা 10 দিয়ে শুরু করলাম, দেখেন কীভাবে আসে এইভাবে, মানে 10 দিয়ে 100, 101, 102, 103, 104 মানে এগুলি ইউজ হয়েছে। সুতরাং আপনি যদি 105 ইউজ করতে পারবেন, 106 ইউজ করতে পারবেন, 107 ইউজ করতে পারবেন, এভাবেও দেখে নিতে পারেন। জাস্ট 2-1টা অক্ষর লিখে যে এই আমার 100 সিরিয়ালের কত 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 পর্যন্ত আমি কোড হিসেবে ব্যবহার করছি, এইভাবে সাপোজ লিখলাম 10 লেখার পরে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি যে সাপ্লায়ার যে সবসময় যে বাকিতে পেমেন্ট করে তা না। বিজনেসের ক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় চিন্তা করি যে সাপ্লায়ার আপনার প্রতিষ্ঠানে মাল নিয়ে আসবে তারপরে বাকি দিয়ে চলে যাবে, সেরকম সবসময় হয় না। অনেক সময় সাপ্লায়ারকে মহাজনকে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে এই কাজটা করবেন দেখাচ্ছি। একই নিয়মে যে আপনি কবে পেমেন্ট দিতেছেন, ভাউচার নাম্বার একটা ডাবল ক্লিক দিয়ে নিয়ে নেবেন, ভেন্ডরের আইডি, সাপোজ আমি একটা আগে বলছি যে মোবাইল নাম্বার, তার যে স্ট্যান্ডার্ড মোবাইল নাম্বার আছে যেটা রেজিস্টার্ড মোবাইল, সেটা ইউজ করেন। ভেন্ডরের নাম সাপোজ আকাশ ইন্টারন্যাশনাল, ওনার সাথে আপনি মানে ওনার সাথে আপনার লেনদেনের একটা সম্পর্ক আছে প্রোডাক্ট কিনানোর থেকে। আকাশ ইন্টারন্যাশনাল, এটা সাপোজ গুলশান, মোবাইল নাম্বার ডাবল ক্লিক দিয়ে নিলাম। আর এখানে আমরা এখন আর যেহেতু কোনো প্রোডাক্টের নাম কিছুই লাগবে না, যেহেতু আমি তাকে অ্যাডভান্স করতেছি টাকা, তাহলে এটা যাচ্ছে কি যে ভেন্ডরের বিল 0, লেস ডিসকাউন্ট 0, এক্সট্রা চার্জ 0, তাকে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পে করতেছি। কোন ব্যাংকের থেকে টাকাটা যাবে, যে সোনালী ব্যাংকের মাধ্যমে তাকে আমরা টিটি করে পাঠাইছি, যে সোনালী ব্যাংক। পেমেন্ট ডেসক্রিপশন অ্যাডভান্স পেমেন্ট ফর প্রোডাক্ট, তার অ্যাকাউন্ট নাম্বার, কোন অ্যাকাউন্টে টিটি পাঠিয়েছি, সাপোজ তার অ্যাকাউন্ট নাম্বারটা এরকম। ওকে, কত টাকা পাঠিয়েছি, সাপোজ তাকে 1 লাখ টাকা পাঠিয়েছি। এখানে মাইনাস মানি আপনি পাবেন, আর প্লাস মানি সে পাবে, এইটাই বোঝানো হয়েছে। এরপরে আমরা কমিট দিয়ে রাখলাম, তাহলে অ্যাডভান্স পেমেন্ট করে রাখছি। এরপরে যখন সে প্রোডাক্ট আসবে তখন আপনি যখন পারচেজ এন্ট্রি করবেন তখন এর সাথে সমন্বয় হয়ে যাবে অটোমেটিক্যালি। আমরা একটু দেখি, আমরা যেহেতু কিছু পারচেজ করছি, আমরা একটু স্টকটা দেখে আসি। এই যে স্টক রিপোর্ট, আমরা সমস্ত স্টক অগোছালোভাবে যদি দেখতে চাই তাহলে জাস্ট খালি ওকে। আর এখানে দেখেন একটা ডেট, এই ডেট মানে আজ এই তারিখ পর্যন্ত স্টক। আমরা এসে গেলে 1 মাস পূর্বের স্টক দেখতে পারি, তখন এই ডেটটা জাস্ট ব্যাকে নিয়ে নেব। 1 মাস আগে বা 1 সপ্তাহ আগে বা 2 দিন আগে কি স্টক ছিল, জাস্ট খালি ডেটটা চেঞ্জ করে দিই, ওকে দিলেই আসবে। আমরা যেমন কারেন্ট স্টকটা দেখতে চাই, ওকে দিলাম। এইখানে আইটেমের ডেসক্রিপশনের অনুযায়ী শর্ট হয়ে আছে, এইভাবে আসবে। টোটাল স্টক ভ্যালু, পারচেস প্রাইসের উপর ভিত্তি করে যে স্টক আমার বর্তমানে যে কত 19,22,200 টাকার প্রোডাক্ট আছে, একভাবে পারি। আরেকভাবে পারি আমরা, যে আমরা চাই সাপোজ সিমেন্টের স্টকটা দেখতে। আমি কিছু বলছি যে পূর্বে কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি যে সিমেন্টের স্টকটা, জাস্ট ওকে।
আমার সিমেন্টের স্টকটাই একটু ভালো করে দেখে নেবেন, দরকার হলে পজ করে নেবেন। এই ক্যাটাগরি ওয়াইজ এইভাবে আমরা আমাদের এখানে যত ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি আপনি দেখতে পারবেন। আবার যদি আমি চাই যে সাপোজ যে সিমেন্টের স্টকটা দেখতে চাই, তবে কার ফ্রেশ সিমেন্টের ফ্রেশ ব্র্যান্ড এর স্টকটা, তাহলে ক্যাটাগরি দিলাম সিমেন্ট ব্র্যান্ড ফ্রেশ, এরপর ওকে। যে দেখা যাচ্ছে যে ফ্রেশ সিমেন্ট আমার কোনো স্টকে নাই, আছে এরকম একটা দেখি, যেমন ফ্রিজ কার ওয়ালটনের ফ্রিজ, ওয়ালটন, ওকে। হ্যাঁ, দেখা যাচ্ছে ওয়ালটনের এই ফ্রিজগুলি আমার স্টকে আছে। আবার যদি আমি শুধুমাত্র জানতে চাই যে ওয়ালটনের যত প্রোডাক্ট আমার শোরুমে আছে তার স্টকটা, তখন রাখলাম ওয়ালটন, এরপর ওকে। যে ওয়ালটন এখানে দুটো আছে, যে দুটো বেশি থাকলে সমস্ত স্টকগুলি দেখাতো। একভাবে আমরা স্টকগুলি দেখতে পারি। আরেকভাবে আরও পারি স্টক, দেখেন লেখা আছে মোর স্টক রিপোর্ট। এখানে ওই রকমই যে একটা ডেট নিলাম, এটা হলো কারেন্ট ডেট ধরাই থাকে, আপনি ইচ্ছা করলে ব্যাক ডেটের স্টক দেখতে পারবেন। হ্যাঁ, এখানে আছে যে অনেকভাবে স্টক দেখা যায়। স্টক এটি হলো ক্যাটাগরি ওয়াইজ অল স্টক উইথ স্টক, জিরো থাকলেও সে দেখাবে। আর এটি হলো ক্যাটাগরি ওয়াইজ অল স্টক উইদাউট জিরো, মানে যেগুলি জিরো হবে সেগুলি দেখাবে না। তাহলে আমরা জিরো হলেও দেখাবো, এটাই দেখতেছি। এগুলি আপনারা দেখে নেবেন। আর এই যে রিপোর্ট সম্পর্কে আমার সফটওয়্যারে যতগুলি রিপোর্ট আছে, এই রিপোর্টগুলিরও একটা টিউটোরিয়াল তৈরি করা হয়েছে পারচেজ দ্যাট মিন রিপোর্ট হিসাবে। সেই রিপোর্টগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে ধীরে ধীরে দেখতে পারবেন যদি আপনারা ইন্টারেস্ট থাকেন। ক্যাটাগরাইজ অল স্টক, ক্যাটাগরি অল স্টক দিলে এরকম আসবে রিপোর্টটা। আমরা যে ক্যাটাগরি দিচ্ছি, প্রথমে ক্যাটাগরিটা আসবে, তারপরে তার আন্ডারে প্রোডাক্ট আসবে, কটা স্টকে আছে, স্টক অ্যামাউন্ট, এভাবে ধীরে ধীরে দেখে নেবেন, ধীরে ধীরে দেখে নেবেন। মেমোরি কার্ড আমি আগে পূর্বেটা, এখন দেখা যাচ্ছে যে 19,22,200 টাকার স্টক আছে, বেরিয়ে গেলাম। তবে আপনারা ধীরে ধীরে দেখে নিন, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা আসি যে এই যে আমরা কিছু এন্ট্রি করলাম, এখন দেখি কোন ভেন্ডরের অবস্থা কি, ভেন্ডর লেজার আমরা কি কি পাইতে পারি। আচ্ছা, সেটা দেওয়ার আগে আমরা দেখাচ্ছি যে এই যে আমরা যে কিছু এন্ট্রি করছি, কিছু ভেন্ডরকে পেমেন্ট করছি, এখন দেখি যে এই মুহূর্তে কোন ভেন্ডর আমার কাছে কত টাকা পাবে বা আমি কার কাছে পাবো তার অবস্থা। ভেন্ডর ডিউ রিপোর্ট, ওকে, এই হলো ভেন্ডর ডিউ রিপোর্ট। এখানে দেখা যাচ্ছে যে এই আকাশ ইন্টারন্যাশনাল এর থেকে আমরা টাকা পাবো, আর ওয়ালটন আমাদেরকে পাবে। এগুলি সমন্বয় করার পরে টোটাল ভেন্ডর আমাদের কাছে পাবে 1,05,000 টাকা। আচ্ছা, এখানে বেরিয়ে গেলাম। এখন আমরা যদি কোনো ভেন্ডরকে যদি পেমেন্ট দেই, সাপোজ আমরা আবার একটু দেখাচ্ছি যে আকাশ ইন্টারন্যাশনাল ওয়ালটনকে আমরা 2,05,000 টাকা ওনাকে আমরা কিছু পেমেন্ট দিচ্ছি, মানে কিছু ক্যাশে দেবো, কিছু ব্যাংকে দেবো। কীভাবে দেবো সেটা দেখাচ্ছি। তাহলে এটাও আছে যে ভেন্ডর লেজার, ভেন্ডর পেমেন্ট এন্ট্রি, তাকে আমরা পেমেন্ট দিচ্ছি। ডেট কবে দিচ্ছি, ডাবল ক্লিক ভাউচার নাম্বার নেব, ওয়ালটনের আইডি কত, ডাবল ক্লিক দিয়ে নিয়ে নিচ্ছি ওয়ালটন 2,05,000 টাকা পাবে। তাহলে আমরা এখানে কিছু টাকা উইথড্রল অ্যাকাউন্ট নাম্বার, কোন অ্যাকাউন্ট থেকে আমরা টাকাটা দিচ্ছি, যে আমরা টাকাটা দিচ্ছি আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। এরপর আসতেছে পেমেন্ট, কী কারণে টাকাটা দিচ্ছি, পেমেন্ট ডেসক্রিপশন, যে ডিউ পেমেন্ট বাই টিটি, অ্যাকাউন্ট নাম্বার, কোন অ্যাকাউন্টে পাঠাচ্ছি টাকাটা, এত নম্বর অ্যাকাউন্ট, সে টাকা পাঠাচ্ছি গেল। তাহলে আমরা এখানে এখন আসবো পেড, দুই রকম পেড, দুইভাবে আমরা পেড করবো। 1,00,000 টাকা 1,00,000 টাকা করে 2,00,000 টাকা আমরা দুইভাবেই পেড করবো। যে ক্যাশ পেড করতেছি আমরা 1,00,000 টাকা, আর ব্যাংকের মাধ্যমে আমরা পেড করতেছি 1,00,000 টাকা। কোনটা, ওই যে সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্ট থেকে উইথড্র হবে, হয়ে গেল।
আমরা এখন সেভ দিয়ে দিচ্ছি। ওকে, আমার এখানে শেষ। আর এখন যদি আমি ডিউ রিপোর্ট দেখি, দেখেন কীরকম দেখা যায় ডিউ রিপোর্ট। ওকে, এখন দেখা যাচ্ছে যে ওয়ালটন মাত্র আমাদের কাছে 5,000 টাকা পাবে, এনে বেরিয়ে যাচ্ছে। কোনো কারণে যদি ওয়ালটনের সাথে আপনার যে লেনদেন তার স্টেটমেন্টটা যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি চলে যাবেন কি যে ভেন্ডর স্টেটমেন্ট, তারিখ দিবেন যে কয় মাসের স্টেটমেন্ট আপনি দেখতে চান, তারিখটা দেওয়ার পরে এরপরে তার আইডি নাম্বার মনে না থাকলে ডাবল ক্লিক ওয়ালটন, এরপরে ওকে। এইভাবে স্টেটমেন্টটা আসবে। একটু ধৈর্য সহকারে পড়ে নেবেন, দরকার হলে পজ করে নেবেন। এখন দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এর ক্লোজিং ব্যালেন্স আছে 5,000 টাকা, মানে আপনার কাছে সে 5,000 টাকা পাবে। আর এই জিনিসটা একটু ভালো করে দেখে নিন যে আমরা কীভাবে এটার সমন্বয় করেছি। এইভাবে অনেক রিপোর্ট আছে যে আজকে আপনি যেমন ভেন্ডর পেমেন্ট রিপোর্ট, কোন কোন ভেন্ডরকে আপনি পেমেন্ট করছেন এটা দেখা যাবে। আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি, এরপরে চলে যাচ্ছি সেল। আচ্ছা, এখন আমি দেখাবো যে কীভাবে সেল করে। সেল স্ক্রিনে চলে আসছি, এটা একটু সেলের ডেট ডাবল ক্লিক দিয়া ইনভয়েস নাম্বার লিখলাম, এরপরে যার কাছে সেল করতেছি তার আইডি নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে আমরা আইডি তৈরি করব। আর যদি মনে করি যে তার আইডি নাম্বার লিখবো না, ক্যাশে নগদে বিক্রি করব, তখন 0 দিলে ক্যাশ সেল। এভাবে আমরা নগদে বিক্রি করলে ক্যাশ সেলও ইউজ করতে পারি। আবার ইচ্ছা করলে আমরা তার আইডি নাম্বার দিয়েও কাস্টমার তার আইডি নাম্বার দিয়েও আমরা মোবাইল নাম্বার দিয়ে তার আইডি তৈরি করতে পারি। তো এতে একটু সুবিধা হয় যে তার হিস্ট্রিগুলি থাকতেছে, কোনো প্রয়োজনে আমরা তার হিস্ট্রি দেখতে পারবো। আর বাকি হলে তো অবশ্যই কাস্টমারের আইডি মোবাইল নাম্বার দিয়ে আইডি তৈরি করে তার নাম লিখে এরপর সেল করতে হবে। সাপোজ আমরা মোবাইল নাম্বার আইডি হিসেবে ইউজ করতেছি। সাপোজ এর নাম হলো হাসিব এন্টারপ্রাইজ, সাপোজ এর নাম হাসিব এন্টারপ্রাইজ, এর সিলেক্ট মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এখন সে কিছু আমাদের থেকে প্রোডাক্ট নিছে, সেই প্রোডাক্টগুলি আমরা এখানে এন্ট্রি করব। আচ্ছা, এর কোড নাম্বার যদি জানা থাকে তাহলে তো লিখব, আর যদি জানা না থাকে, যদি বারকোড থাকে তাহলে বারকোড স্ক্যানার দিয়ে বারকোড টাইপ করে নেব। আর যদি জানা না থাকে, সাপোজ আমি এই মুহূর্তে না আপনার কোনো কোডই জানা নেই, আপনি আইটেমের তালিকা থেকে সিলেক্ট করে করে নেবেন। নিচ্ছে কি উনি ফ্রিজ, সাপোজ এইটা নিয়েছে। আচ্ছা, এরপরে আসতেছে কে বিক্রি করতেছে, সোল বাই যদি রেকর্ড রাখতে চান, সাপোজ সাকিব। ওয়ারেন্টি, সাপোজ একে আপনি 2 বছরের ওয়ারেন্টি দিতেছেন। কোয়ান্টিটি আমার স্টক আছে 5টা, উনি হয়তো 2টা নিয়েছে। ওকে, 45,000 টাকা করে ধরে নিলাম। এরপরে এখানে আছে যদি আপনি কোনো ডিসকাউন্ট দেন এই প্রোডাক্টের উপরে, সাপোজ আমরা এখানে এই প্রোডাক্টের উপরে 1% ডিসকাউন্ট দিতেছি। আর এখানে দেখেন এটা হলো প্রফিটের ঘর। এখানে দেখা যাচ্ছে যে এই কোয়ান্টিটি 2টা যদি হয় আর 45,000 টাকা করে যদি আপনি বিক্রি করেন আর 1% ডিসকাউন্ট দেন, তাহলে এখানে 9,100 টাকা প্রফিট হবে। এখানে যদিও লেখা নেই, কিন্তু বুঝে নেবেন যে এটাই হলো প্রফিটের ঘর। দিয়ে আমরা সেভ দিয়ে দিচ্ছি একটা। উনি আরও হয়তো কয়েকটা আইটেম নিছে, উনি গ্যাস নিছে, গ্যাস 12 কেজি ওমেরা, 12 কেজি ওমেরা। আমার স্টকে আছে 350 পিস, উনি হয়তো 50টা নিছে, 800 টাকা করে সেভ। আরও নিছে ডাবল কেজি। সাপোজ এই স্যামসাং মোবাইল গ্যালাক্সি এটা নিছে, আমরা বিভিন্ন আইটেম দিয়ে দিয়ে দেখাচ্ছি যেটা নিছে। এটা স্টকে আছে একটা, এই কোডে দিলাম সেভ। আর একটা নিছে সাপোজ মেঘনা সিমেন্ট
কিছু সিমেন্ট নিছে। আর স্টকে আছে 1000 ব্যাগ আছে, উনি হয়তো 50টা ব্যাগ নিছে, 50টা ব্যাগ নিছে। তাই এইভাবে উনি নিল। এখন আর ডান পাশের দিকে তাকানো, এই উনি হয়তো এই কটা প্রোডাক্ট নিছে, ওনার বিল হয়েছে 1,70,100 টাকা। আপনি ওনাকে হয়তো 1000 টাকা লেস দিলেন, 1000 টাকা লেস দিয়েছেন, সার্ভিস চার্জ 0। আচ্ছা, তাহলে এখন হলো 1,69,100 টাকা ওনার নেট অ্যামাউন্ট। উনি করলো কি, উনি ব্যাংকের মাধ্যমে আপনাকে টাকা পরিশোধ করছে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে করছে। ওকে, আমরা ক্রেডিট কার্ডটাই দেখি, যেহেতু ক্রেডিট কার্ডে এখনও কোনো লেনদেন করে নেই। তাহলে কি হলো, আমাদের যে ক্রেডিট কার্ডটা আছে ডাচ বাংলা, এই ক্রেডিট কার্ডের মাধ্যমে উনি ব্যাংকের পরিশোধ করতেছে। কত টাকা পরিশোধ করলো? 1 লাখ টাকা। ওকে, আমরা ওনাকে এখন একটা বিল দিয়ে দেবো। এখানে অনেক রকম বিল আছে, এই যে একটু পড়ে নেবেন, দেখেন এখানে অনেক রকম বিল আছে। যে কোনো একটা আপনার পছন্দ যেটা পছন্দ হয় সেটাই ইউজ করবেন। যেমন এইটা যদি হয় তাহলে এইটা এরকম আসবে। একটু ভালো করে দেখে নিন, দরকার হলে পজ করে দেখবেন যে এই বিলের চেহারা হবে এরকম। দেখুন অ্যামাউন্ট ডিউ আছে 69,000 টাকা। এরপর যদি চালান প্রয়োজন হয় তাই চালান এরকম আসবে, এরকম আসবে। একটু পজ করে দরকার হলে দেখে নিন। এরপর যদি কেউ পজ প্রিন্টার ইউজ করে, ছোট প্রিন্টারগুলি, তাহলে এখানে দিবেন পজ প্রিন্টার। এখানে ওইভাবেই পেপার সাইজ অনুযায়ী ডিজাইন করা আছে। এইভাবে আপনারা দেখে নেবেন। আমরা তো ব্যাংকের মাধ্যমে সেল দেখালাম, এখন একটা ক্যাশের মাধ্যমে সেল দেখাচ্ছি। আর একজন কাস্টমার ডাবল ক্লিক দিয়ে নিলাম, ওনার আইডি হতো 01 এরকম। ওনার নামটা আমরা ধরে নিলাম যে রতন এন্টারপ্রাইজ। রতন এন্টারপ্রাইজ বনানী। মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। উনিও কিছু প্রোডাক্ট নিছে, যার আমরা একটু প্রোডাক্টগুলি সিলেক্ট করি। উনি হয়তো ফ্রিজ নিছে এটা 42,000 টাকা করে। স্টকে আছে 3টা, উনি হয়তো 2টা নিয়েছে। এই টাকাই আমরা ধরে নিচ্ছি সেভ। আবার অ্যারোসল নিছে, সাপোজ অ্যারোসল। আমরা এখানে একটু টাইপ করে দেখি অ্যারোসল আসে কিনা। এই অ্যারোসল, এসি অ্যারোসল, ডাবল ক্লিক। এটা স্টকে আছে আমার 150টা, উনি হয়তো নিয়েছে 50টা, 200 টাকা করে। ওকে, আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, আমরা একটা এন্ট্রিতে ভুল করছি। কি ভুল করছি দেখাচ্ছি। ডাবল ক্লিক দিলাম, এন্ট্রি ভুল হলে এবার ডাবল ক্লিক দিয়ে আবার নিয়ে নেবেন। যেমন এখানে আমরা কোনো সোল বাই কে করছে সেটা দেইনি, একটু গুরুত্বপূর্ণ জন্য দিলাম সোল বাই। এর ওয়ারেন্টিটা দেয়নি, ওয়ারেন্টি সাপোজ 2 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে এখন আপডেট দিয়ে দেবো। আপডেট রিফ্রেশ দিয়ে দিয়েছি। ওকে, তাহলে সেই 94,000 টাকা হলো তার বিল। আরও একটা প্রোডাক্ট সে নিচ্ছে, সাপোজ উনি এইটা নিচ্ছে, হয়তো 12 কেজি বসুন্ধরা গ্যাস নিচ্ছে কিছু। পারচেস কোয়ান্টিটি আমরা দিলাম যে মানে সে নিচ্ছে, আমার স্টক আছে 250, উনি হচ্ছে 50টা নিচ্ছে এই দামেই। আচ্ছা, তাহলে ওনার বিল হয়েছে এই টাকা, ওনাকে লেস দেওয়া হয়েছে 500 টাকা। তার নেট অ্যামাউন্ট হয়েছে এত টাকা, উনি ক্যাশে পেড করছে 1 লাখ টাকা। আর 36,000 টাকা ডিউ রইল, পরবর্তীতে উনি পরিশোধ করবে, আমরা কমিট দিয়ে দিলাম। এবার তদ্রুপভাবে ওনাকে একটা বিল ভাউচার দিয়ে দিলাম। এবার এটা দেখেন A4 এভাবে আসবে। হাফ পেজ ইচ্ছে করলে আপনি প্রিন্ট দিতে পারবেন। ভালো করে একটু দেখে নিন। আমরা বেরিয়ে গেলাম। আচ্ছা, এখন বলতেছি, যেমন ভেন্ডরকে আপনি অ্যাডভান্স পেমেন্ট করেন,
কাস্টমার তদ্রুপ কোনো প্রোডাক্টের জন্য আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে পারে, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার এখানে ব্যবস্থা আছে, আপনি জেনে নেন, টিউটোরিয়ালে বলা আছে কীভাবে নেবেন। একটা অংশ গেল। আরেকটা অংশ হইল এখানে যারা গ্যাসের বিজনেস করেন তাদের নর্মাল সেলের মতোই সব কিছু, তবে সেখানে যে খালি সিলিন্ডারের সাথে যে একটা লেনদেন থাকে, অর্থাৎ এই লেনদেনটা আমি একটু স্ক্রিনটা দেখাচ্ছি, এরকম যেমন এটা হলো মানে কাস্টমারের সাথে লেনদেন, তো কাস্টমারের সাথেও লেনদেন থাকে, আবার মহাজনের সাথেও লেনদেন থাকে খালি সিলিন্ডারের। এই লেনদেনগুলির কীভাবে সমন্বয় করবেন সেটা এখানে আমি এখন দেখাচ্ছি না, তবে টিউটোরিয়ালে এরকম এই পার্টটা আছে, এমটি সিলিন্ডারের লেনদেনের পার্টটা আছে, হয়তো 15-20 মিনিটের মতো একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে এই পার্টটা লেনদেন করে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে যে সমস্ত বিজনেসম্যান ইনস্টলমেন্টে প্রোডাক্ট বিক্রি করেন, সেখানেও তারাও এই সফটওয়্যার ইউজ করে ইনস্টলমেন্টে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এই ব্যাপারে বিস্তারিত একটা টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা ওই লিঙ্কটিতে ক্লিক করে ওই টিউটোরিয়ালটা ভালো করে জেনে নিতে পারবেন। কীভাবে প্রোডাক্ট সেল করলে সেগুলি আমরা এখন দেখালাম। আমরা কিছু প্রোডাক্ট নগদও বিক্রি করছি, বাকি তো বিক্রি করেছি বিভিন্ন কাস্টমারের সাথে। এখন আমরা একটু দেখি কোন কাস্টমারের কাছে আমরা কত টাকা পাবো বকেয়া আছে, সেটা একটু দেখি রিপোর্টটা। যেহেতু এটা কাস্টমার সংক্রান্ত বিষয়, এই জন্য কাস্টমার সংক্রান্ত বিষয় আমরা কাস্টমার লেজারে পাবো, আর মহাজন সংক্রান্ত বিষয় বা সাপ্লায়ার সংক্রান্ত বিষয় পাবো ভেন্ডর লেজারে। একটু জেনে রেখেন কাস্টমার লেজার ডিউ রিপোর্ট, দেখি কোন কোন কাস্টমারের কাছে আমরা কত টাকা পাবো। ওকে, এখানে দেখা যাচ্ছে 2টা কাস্টমারের কাছে আমরা 1,05,000 টাকা পাবো। এখন এই কাস্টমার যদি আমাদেরকে পেমেন্ট করে, ক্যাশে পেমেন্ট করুক বা ব্যাংকে করুক, তাহলে আমরা কিভাবে এটা সমন্বয় করবো দেখাচ্ছি। সাপোজ এই হাসিব এন্টারপ্রাইজ কিছু টাকা দিচ্ছে, বেরিয়ে যাচ্ছি, তাহলে সেটা হবে যে কাস্টমার লেজারের ভিতরে ডিউ কালেকশন এন্ট্রি, উনি ডিউ পেমেন্ট করতেছে, ডিউ পেমেন্ট ডেট, ডাবল পি দিয়ে ভোসার নাম্বার, ডাবল পি দিয়ে আইডি নাম্বার নিলাম, হাসিব এন্টারপ্রাইজ। আচ্ছা, উনি এখন পেমেন্ট মানে উনি হয়তো ক্যাশেই আমাকে পেমেন্ট করতেছে। পেমেন্ট ডেসক্রিপশন, কী কারণে পেমেন্ট করতেছে, যে ডিউ পেমেন্ট বাই ক্যাশ। আমরা তো এখন আর অ্যাকাউন্ট নাম্বার ধরবো না, কারণ উনি ক্যাশে পেমেন্ট করতেছে, তাহলে এটা হবে ক্যাশ পেইড 69। উনি হয়তো 50,000 টাকা পেমেন্ট করে দিয়েছে। $50,000 টাকা পেমেন্ট করতেছে। আর ওনাকে যদি আমরা কোনো মানি রসিদ দিই, তাহলে এখানে একটা ডাবল ক্লিক দিয়ে মানি রসিদ নাম্বার নিলাম, এরপর সেভ করে নিচ্ছি। ওকে, আমরা একটা মানি রসিদ প্রিন্ট দিয়ে দিচ্ছি, এইভাবে মানি রসিদটা আসবে। এরপরে এখানে ক্লিক দিয়ে ওকে বেরিয়ে গেলাম, সরি, এইভাবে রিপোর্টটা আসবে। দেখে নেন যে টোটাল পেড করছে এত টাকা, আর এখন ওনার কাছে ডিউ আছে, প্রেজেন্ট ডিউ আছে 1,19,100 টাকা, বেরিয়ে গেছে। তো এখানে তো আমরা শুধুমাত্র ক্যাশ দিলাম। আবার যদি এমন ঘটে যে কিছু টাকা ক্যাশ, কিছু পেমেন্ট, কোনো প্রবলেম নাই, এই সেম এন্ট্রি সেমই থাকবে। কোন অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করবো এভাবে ধরে, আর ব্যাংক পেড দিয়ে দেবো, আর এখানে ডিপোজিট মেথড ইয়েস দিয়ে দেবো, শেষ। এই অবস্থায় এখন একটু আমরা দেখি ডিউ রিপোর্ট। ওকে, ডিউ রিপোর্টটা এখন এরকম আসে, কমে গেল। আর এখন যদি আমরা কোনো কারণে কাস্টমারের লেনদেনের স্টেটমেন্টটা আমরা একটু যদি জানতে চাই, তাহলে দেখতে চাই, তাহলে আমরা দেখবো হলো কাস্টমার স্টেটমেন্ট। আমরা একটা তারিখ দেবো, যে এই ব্যাংকের মতোই যে আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্টটা চাই। এরপর আইডি ডাবল পি হাসিব এন্টারপ্রাইজ। ওকে, এই মুহূর্তে ক্লোজিং ব্যালেন্স আছে 19,100 টাকা, মানে 19,100 টাকা আমরা পাবো। আর এই যে স্টেটমেন্টটা এরকম আসবে, একটু ভালো দেখে নেবেন। বেরিয়ে যাচ্ছে। এই যে এতক্ষণ আমরা বিভিন্ন প্রোডাক্ট সেল করলাম, তার রিপোর্টটা যদি আমরা একটু দেখি, দেখেন সেলস রিপোর্ট, এখানে বিভিন্ন রকমের সেল রিপোর্ট আছে, এগুলি আমরা
টিউটোরিয়াল থেকে দেখে নেবেন। প্রোডাক্ট সেল রিপোর্ট, এখন যে প্রোডাক্টগুলি সেল করলাম, কত ডেট ধরবেন, কত তারিখ থেকে কত তারিখ, জাস্ট এরপরে ওকে, এইভাবে আসবে রিপোর্টটা, একটু ভালো করে দেখে নেবেন। আর এখানে এই খালি ঘরটা, এটা হলো এখানে আছে, এটা আমরা হাইড করে রাখছি, কারণ এটা হলো প্রফিটের ঘর। প্রফিট সবার জন্য উন্মুক্ত না, একমাত্র অথরাইজ পার্সন যার কাছে পাসওয়ার্ড থাকবে সেই দেখতে পারবে। আমরা একটু পাসওয়ার্ডটা দিয়ে দেখতেছি, 1 2 3 এই মুহূর্তে পাসওয়ার্ড, এন্টার, ওকে, এভাবে আসবে। অথরাইজ পার্সনই একমাত্র প্রফিট দেখতে পারবে, যে সেই হিসেবে দেখা যাচ্ছে যে টোটাল প্রফিট হয়েছে এত, ভালো করে দেখে নেবেন। এই টোটাল প্রফিট 33,100 টাকা, এর মধ্যে আমরা ইনভয়েস লেস দিয়েছিলাম 1500 টাকা, আর নেট প্রফিট 31,600 টাকা। এগুলি প্রোডাক্ট সেল করে প্রফিট পেয়েছি। আর বাকি বিভিন্ন রকমের রিপোর্ট আছে টিউটোরিয়ালে, এর বিস্তারিত ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এরপরে আসি আমরা সেল রিটার্ন। সেল রিটার্ন স্ক্রিনটা এরকম, অর্থাৎ আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করলেন, কিন্তু কোনো কারণে কাস্টমার আবার ওটা ফেরত দিয়ে গেল, তাহলে এটা আপনার সেল রিটার্ন এই স্ক্রিনের মাধ্যমে আপনি প্রোডাক্টটা সেল রিটার্ন নেবেন। অর্থাৎ সেল রিটার্ন করলে, সেল করলে প্রোডাক্ট স্টক থেকে প্রোডাক্ট স্টক কোয়ান্টিটি কমে যায়, আর যখন সেল রিটার্ন করবেন তখন আবার ওই প্রোডাক্টটাই আবার স্টকে যোগ হবে। এটাও বিস্তারিত এখানে আর বর্ণনা করলাম না। সেল রিটার্ন বলে একটা পার্ট আছে টিউটোরিয়ালে, ওই পার্টটা দেখে নেবেন যে এটা কিভাবে কাজ করে, মানে কিভাবে আপনি এন্ট্রি করবেন। এরপর আছে পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্ন স্ক্রিনটা এরকম, স্ক্রিনটা একটু ভালো করে দেখে নেবেন। আর এই পারচেজ রিটার্নটা হলো কোনো কারণে যদি আপনি ভেন্ডরকে প্রোডাক্ট রিটার্ন দেন, অর্থাৎ কিনেছিলেন কিন্তু কোনো কারণে তাকে রিটার্ন দিচ্ছেন, তখন এই স্ক্রিনটা ফলো করে রিটার্ন দিবেন, তাহলে স্টক থেকে ওই প্রোডাক্টটা আউট হয়ে যাবে। এবং এটা কিভাবে মেনটেন করবেন সেটা ভিডিও টিউটোরিয়াল আছে, পারচেজ রিটার্নের উপরে একটা পার্ট আছে এবং লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক দিয়ে বিস্তারিত জেনে নেবেন। এখন আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টসের ভিতরে অনেকগুলি অপশন আছে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এখন আমরা যে আলোচনা করব লোনের বিষয়, লোন রিসিভ অ্যান্ড পেমেন্ট এন্ট্রি। এটা হলো যে আপনারা ব্যবসা করতে গিয়ে যে বিভিন্ন ব্যক্তির থেকে লোন নেন অথবা লোন দেন, দুইটাই করতে পারে, এখানে দুইটাই সমন্বয় করা যাবে। ব্যক্তির থেকে নেন, ব্যাংকের থেকে নেন, অথবা এনজিওর থেকে লোন নেন। তা এগুলির যে ট্রানজেকশন, যেগুলি যে সমন্বয় কিভাবে করবেন, সেটা এই লোন রিসিভ অ্যান্ড পেমেন্ট এই স্কিম ফলো করে করবেন। আমরা একটু দেখাচ্ছি, এটা এই পার্টটা একটু দু একটা এন্ট্রি করে দেখাচ্ছি। তাহলে প্রথম হলো ডেট, লেজার নেম মানে কোন ব্যক্তির থেকে বা এনজিওর থেকে বা ব্যাংকের থেকে লোন নিয়েছেন, মানে তার নাম। এখানে যেহেতু এটা নতুন, এখনো নাম এন্ট্রি করে নিই, আমরা একটা লেজার তৈরি করে নিই, অ্যাড নিউ লেজার। এখানে আইডি ডাবল ক্লিক দিয়ে সিস্টেম থেকে জেনারেট করে নেব। নাম সাপোজ হারুন ভাই, হারুন মিয়া, উনি আপনার রিলেটিভ, ওনার থেকে আপনি কিছু টাকা লোন নিচ্ছেন, এই জন্য আপনি তার নামটা আগে টাইপ করে নিলেন। একটা আর একটা, যেমন আপনি এনজিও থেকে লোন নেন, এনজিও ব্রাক। আর একটা লোন আছে আপনার ডাচ বাংলা ব্যাংকে, এই মনে ব্যাংকের থেকে আপনি লোন নিয়েছেন, ডিডিবিএল সাপোজ রাজশাহী, এই ব্যাংকের থেকে আপনার লোন নেওয়া আছে। ওকে, আমরা 3টা লেজার তৈরি করলাম। এখন হারুন মিয়া, এনার থেকে আপনি ব্যক্তিগতভাবে লোন, এখানে লোন ফ্রম হারুন, এখানে কত টাকা লোন নিয়েছেন, উনি হয়তো আপনাকে 1 লাখ টাকা লোন দিয়েছে, লিখলেন, এরপরে সেভ দিয়ে দিলেন। সেভ। আবার আরেকজনের থেকে আপনি লোন নিয়েছেন, এনজিও ব্রাক ব্যাংকের থেকে আপনি লোন নিয়েছেন, লিখলাম লোন ফ্রম ব্রাক, ব্রাক ব্যাংক, এই এনজিও থেকে লোন নিয়েছেন। সাপোজ এটা আপনি 1 লাখ টাকা লোন নিয়েছেন। ওকে, আমরা ওকে দিচ্ছি।
আচ্ছা একটা দিলাম, আর একটা আছে ডিডিবিএল। ডিডিবিএল রাজশাহী, এই ব্যাংক থেকে আমরা কিছু লোন নিয়েছি, লোন ফ্রম ডিডিবিএল ডাচ বাংলো ব্যাংক। এর থেকেও আমরা 1 লাখ টাকা লোন নিয়েছি। এবার সেট দিয়ে দিচ্ছি। তাহলে আমরা তিনটা প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছি, এগুলি এন্ট্রি করে রাখলাম। এই মুহূর্তে আমরা যদি জানতে চাই যে কোন প্রতিষ্ঠান আমার কাছে কত টাকা পাবে, সেটা হচ্ছে ডিউ রিপোর্ট। ডিউ রিপোর্ট ওকে। এই যে টোটাল 3টা প্রতিষ্ঠানের কাছে লোন নিয়েছি। আচ্ছা এখানে একটু কথা বলে রাখি, যেটা আমরা করি নাই, সেটা হয়েছিল যে এই যে আমরা একটু এডিট করি। কিভাবে এডিট করবো দেখাচ্ছি। এডিট করলাম। এডিট করার পরে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা মিস্টার হারুন ওনার থেকে যে লোনটা করেছি, এই লোনটা এই টাকাটা যে আমরা যে 1 লাখ টাকা লোন করেছি, এই 1 লাখ টাকা কি করেছি? 1 লাখ টাকা আমরা করতে পারি যে আমাদের যে পেটি ক্যাশ আছে, পেটি ক্যাশে জমা দিতে পারি, অথবা আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে নিতে পারি, অথবা আমি চাইলে যে আমি হয়তো বিজনেসের কাজে ব্যবহার করতেছি না, অন্য কাজে ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে আমরা এই দুইটার কোনোটাই হিট করবো না। আমরা ধরে নিচ্ছি এই টাকাটা উনি পেটি ক্যাশে জমা দিয়েছে, তাহলে আমরা পেটি ক্যাশে একটা লিঙ্ক আছে, ক্লিক দিচ্ছি, আর এখানে জাস্ট খালি সেভ, মানে এই টাকাটা এখন পেটি ক্যাশে অ্যাড হয়ে গেল। আর বাকি দুইটা আমরা অন্য কাজে ব্যবহার করছি, এই জন্য আমরা পেটি ক্যাশ বা ব্যাংকে কোথাও হিট করি নি। ওকে, আমরা এখন গেলাম একটা। তাহলে আমরা লোন নিয়েছি, এখন আমরা লোন পরিশোধ করতে চাই। এই মুহূর্তে দেখালাম, বললাম যে ডিউ রিপোর্ট এইভাবে আছে 3 লাখ টাকা। এখন আমরা এই যে হারুন মিয়া, ওনাকে আমরা কিছু লোন পরিশোধ করতেছি। হারুন মিয়া লোন রিফান্ড। হারুন। তাহলে এখন আমরা এটা লাগবে হলো তাকে পেড করতেছি। পেড অ্যামাউন্ট, সাপোজ ওনাকে আমরা 50,000 টাকা পেড করতেছি, 50,000 টাকা পেড করতেছি। সরি, এখানে একটু অল ক্লিয়ার ভুল হয়ে গেছে, অল ক্লিয়ার দিচ্ছি, এখানে বেরিয়ে যাই। এই লোন আমরা হারুন সাহেবকে, হারুন নিয়ে একে আমরা এখন পাবে আমাদের কাছে 1 লাখ টাকা। তাহলে লোন রিফান্ড টু হারুন, তাকে কত রিফান্ড করতেছি? 50,000 টাকা দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে এই যে 50,000 টাকা দিলাম, এটা কি পেটি ক্যাশ থেকে দিলাম না ব্যাংক থেকে দিলাম? আমরা ধরে নিলাম যে তাকে পেটি ক্যাশ থেকে টাকা নিয়ে পরিশোধ করছি। তাহলে পেটি ক্যাশে আমরা ক্লিক দিয়ে পেটি ক্যাশ থেকে আউট করে দিচ্ছি। ওকে, এরপর সেভ। তারপর পেটি ক্যাশ থেকে 50,000 টাকা আউট হয়ে গেল। এইভাবেই লোনের বিষয়টা আপনারা এই স্ক্রিনের মাধ্যমে সমাধান করবেন। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমরা টিউটোরিয়াল তৈরি করে রেখেছি। লোন রিসিভ অ্যান্ড পেমেন্টের উপর একটা পার্ট আছে, আধা ঘন্টার মতো। আপনারা এটা দেখে নেবেন যে ভুল হলে কীভাবে এডিট করবেন, এর বিস্তারিত দেওয়া আছে। ওই লিঙ্কটিতে ক্লিক করে ভালো করে দেখে নেবেন। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। গেল। এখন আমরা আচ্ছা ধরে নেন যে আপনার বিজনেস আওয়ার শেষ হয়ে গেছে, এখন আপনার প্রতিষ্ঠান ক্লোজ করবেন। তো ক্লোজ করার পূর্বে ব্যবসায়ীরা সাধারণত মানে ক্যাশটা মিলিয়ে নেয়। তো আমরা এখন ক্যাশটা মিলানোর সময় হয়ে গেছে, আমরা এখন ক্যাশটা মিলাবো। তাহলে আমরা এখন ক্যাশটা মিলানোর জন্য আমরা করবো এই যে সারাদিন যে প্রোডাক্ট সেল করছি, কিন্তু এই সেলগুলি এখনো আমরা পেটি ক্যাশে যেগুলি ক্যাশ পেয়েছি সেগুলি এখনো পেটি ক্যাশে ট্রান্সফার করি নাই। আমরা কিভাবে পেটি ক্যাশে ট্রান্সফার করবো দেখাচ্ছি। ক্যাশ কালেকশন মানে সারাদিন লেনদেন করার পরে আমার ক্যাশ কালেকশন হচ্ছে কত, সেটা ওইখানে এই যে আমরা এখানে একটা ক্যাশ কালেকশন বাটন আছে, ক্যাশ কালেকশন। এই যে টোটাল ক্যাশ কালেকশন হয়েছে 1,50,000 টাকা। কিভাবে হয়েছে তার বর্ণনা এখানে দেওয়া আছে যে ক্যাশ পেড, কাস্টমার আমাদেরকে নগদে পেমেন্ট করছে আমরা যখন প্রোডাক্ট সেল করছি এই টাকাটা। ক্যাশ ডিউ কালেকশন, কাস্টমারের থেকে আমরা ক্যাশ ডিউ রিসিভ করছি, ডিউ যে দিছে ক্যাশে পেড করছি এই টাকাটা, আর ডিউ সেল করছি এত টাকা। আচ্ছা, এগুলির
প্লাস মাইনাস করে আমরা কোনো সেল রিটার্ন করি না, প্লাস মাইনাস করে এই যে এখানে ফর্মুলা দেওয়া আছে, ক্যালকুলেশন কিভাবে ক্যাশ কালেকশন ফর্মুলা তৈরি করা হয়েছে এখানে দেওয়া আছে। সেই হিসেবে আমাদের মানে আমাদের ক্যাশে এই টাকাটা থাকার কথা খরচ বাদ দিয়ে। তদ্রুপ এই যে সেল অ্যামাউন্ট পেড টু ব্যাংক, আমরা যখন প্রোডাক্ট সেল করছি তখন অনেকে তো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছে, সেটা হলো এই টাকাটা। আর ডিউ কালেকশন টু ব্যাংক, ব্যাংকের মাধ্যমে যদি কোনো ডিউ কালেকশন হয়, বকেয়া কালেকশন হয়, তাহলে সেটা হলো এখানে আসে নাই। তাহলে টোটাল কালেকশন টু ব্যাংক, ব্যাংকের মাধ্যমে ব্যাংকে কালেকশন হয়েছে এই টাকাটা। আমরা করবো কি, এখন এই যে টোটাল ক্যাশ কালেকশন এই টাকাটা আমরা পেটি ক্যাশে ট্রান্সফার করে দেবো। এই যে ক্যাশ কালেকশন ট্রান্সফার টু পেটি ক্যাশ, এটা দিন শেষে করবেন, হিসাব যখন ক্লোজ করেন তখন জাস্ট ট্রান্সফারটা দিয়ে নেবেন। ওকে, আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। এখন আমরা ক্যাশটা মিলাবো। ক্যাশটা মিলাইতে গেলে আমরা চলে যাবো গিয়ে অ্যাকাউন্টসের ভিতরে আছে ক্যাশ প্লাস ব্যাংক রিসিভ অ্যান্ড পেমেন্ট। এটা মানে এখানে আমরা বলছি যে আমরা ক্যাশের মাধ্যমে কি রিসিভ করছি, কি পেমেন্ট করছি, মানে কত টাকা রিসিভ করছি, কত টাকা পেমেন্ট করছি। আবার ব্যাংকের মাধ্যমে কত টাকা রিসিভ করছি, ব্যাংকের মাধ্যমে কত টাকা পেমেন্ট করছি, এটাই। তাহলে ক্যাশ ট্রানজাকশন, ক্যাশের মাধ্যমে কত করছি আমাদের। তো আমরা ডেট ধরবো যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত, ডে ওয়াইজ ডিটেলস, ক্যাশ রিসিভ অ্যান্ড পেমেন্ট রিপোর্ট এভাবে আসবে। এখানে আপনি যেভাবে এন্ট্রি করছেন সেভাবেই চলে আসছে। এখন দেখা যাচ্ছে যে আমরা এই আজকে দিনে যে ক্যাশ রিসিভ হয়েছে এই টাকাটা, ক্যাশ পেমেন্ট হয়েছে এই টাকাটা, আর ক্লোজিং ব্যালেন্স এখন মানে ক্যাশে থাকবে আমাদের 2,50,000 টাকা। এন্ট্রি সঠিকভাবে হলে এই টাকাটাই আপনি ক্যাশে পাবেন। আর এন্ট্রি যদি ভুল ভ্রান্তি হয় তাহলে আপনার আবার এই দেখবেন যে কোন এন্ট্রিটা ভুল হয়েছে, সেগুলি আবার অ্যাগেন এন্ট্রি করে নেবেন, বা এডিট করার প্রয়োজন এডিট করে নেবেন, এবং এই টাকাটাই ক্যাশে থাকবে। একটা হলো ক্যাশ কত টাকা থাকবে সেটা দেখালাম। এরপর আছে ব্যাংক ট্রানজাকশন। তো আমরা ডেট ধরলাম, এরপর জাস্ট একটা ওকে, এইভাবে রিপোর্টটা আসবে। এখন দেখা যাচ্ছে ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স 6,50,000 টাকা, মানে সমস্ত অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স আছে 6 লাখ টাকা এই টাকাটা। এখানে দেখা যাচ্ছে টোটাল ডিপোজিট হয়েছে 9 লাখ টাকা, আর উইথ হয়েছে 2,50,000 টাকা। এখন সমস্ত অ্যাকাউন্টে আমার টাকা আছে এই টাকাটা। এখন যদি আমরা একটু জানতে চাই যে এই টাকাটা কোন কোন অ্যাকাউন্টে আছে, এখানে বেরিয়ে যাচ্ছি অ্যাকাউন্ট ওয়াইজ ক্লোজিং ব্যালেন্স। আমরা একটা ডেট দিলাম যে আজকের তারিখ পর্যন্ত আমরা জানতে চাই। ওকে, এখানে দেখা যাচ্ছে যে এই দুইটার মাধ্যমে আমাদের লেনদেন হয়েছে। সোনালী ব্যাংকের আজ আমার এই মুহূর্তে ব্যালেন্স আছে এত টাকা, আর যে আমার যে কার্ডে আছে সেই কার্ডে আছে এই টাকা, টোটাল 6,50,000 টাকা। এইভাবে আপনারা ক্যাশটা মিলিয়ে নেবেন। আমরা এখানে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখন আমি আমার টিউটোরিয়ালের প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা দিন শেষে যখন আমরা ব্যালেন্স শিট অথবা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখতে চাবো, সেটা কিভাবে আসবে সেটা দেখাচ্ছি। এই রিপোর্টটা আপনি প্রতিদিনই নিতে পারেন অথবা সপ্তাহে নিতে পারেন। আপনার এটা আপনি যে কোনো একটা ডেট রেঞ্জ ধরলেই ওই ডেট থেকে ওই ডেটের মধ্যে রিপোর্টটা দেখাবে। সাপোজ আমরা একদিনই নিচ্ছি, এখানে আমরা ডেটটা ধরো ওকে দিলাম, আর এখানে একটা ওকে দিলাম। এখানে দেখেন যে প্রোডাক্ট সেল করে নেট প্রফিট স্টার চিহ্ন আসছে, প্রোডাক্ট সেল করে প্রফিট স্টার চিহ্ন আসছে। এর কারণটা হলো যে, আচ্ছা আমরা এখানে আরেকটু জিনিস এখানে দেখাচ্ছি, এখানে বেরিয়ে যাচ্ছি। আসলে আমাদের যে দৈনন্দিন খরচগুলি আছে সেই খরচগুলি কিভাবে এন্ট্রি করবো সেটা একটু দেখাচ্ছি। সেটাও আছে অ্যাকাউন্টসের ভিতরে পেটি ক্যাশ এন্ট্রি। আচ্ছা, এখন হলো লেজারের নেম। আমাদের লেজার মানে খরচের খাতগুলি। সাপোজ আমরা স্টাফ স্যালারি দিয়েছি, আমার এখানে কিছু লেজার তৈরি করা আছে, দেখে নেবেন। স্টাফ স্যালারি কিরকম, স্যালারি পার্টিকুলার লিখলাম, এটা বর্ণনা পার্টিকুলার স্যালারি ফর হারুন, মান্থ অফ মে 2020। তাহলে এটা কি ক্যাশ পেমেন্ট করতেছি, তাকে ক্যাশ পেমেন্ট করতেছি কত, 5,000 টাকা তাকে স্যালারি দিচ্ছি, 5,000 টাকা। আর এখানে আমরা একটা টিক দিয়ে দেবো বিজনেস এক্সপেন্স, মানে আমরা মাস শেষে একটা খরচ
একটা হিসাব বের করবো যে এই ব্যবসা পরিচালনা করার জন্য কত টাকা ব্যয় করেছি ব্যবসা পরিচালনা করার জন্য, এই জন্য আমরা একটা টিক দিয়ে রাখলাম। এবং আর আমরা যে প্রোডাক্ট সেল করে প্রফিট পাইতেছি, এই আবার বিজনেস চালানোর জন্য আবার যে খরচগুলি সেগুলো আমাদের এন্ট্রি করে রাখতে হবে। তাহলে হবে কি যে আমরা প্রোডাক্ট সেল করে আমরা গ্রোস প্রফিট পেয়েছি 1 লাখ টাকা, আবার এই বিজনেস চালাতে গিয়ে যে এরকম স্টাফ স্যালারি, হাউস রেন্ট, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, নানাবিধ যে খরচ আছে সেই খরচ হয়তো দেখা গেছে 50,000 টাকা হয়েছে। তাহলে নেট প্রফিট ওই মাসের আমার নেট প্রফিট হবে 50,000 টাকা দিয়ে একটা সেট দিলাম। স্টাফ স্যালারি একটা খরচ আছে। এরপরে হয়তো অফিস এক্সপেন্স একটা খাত আছে, অফিস এক্সপেন্স। কি কারণে অফিস এক্সপেন্স? সবাই হয়তো টি প্লাস আদার্স, টি অ্যান্ড আদার্স এটা কত খরচ হয়েছে? এটা হয়তো 200 টাকা হয়েছে, 200 টাকা দিয়ে রাখলাম। তারপরে ওকে। এরপরে আমরা অনেক সময় প্রোডাক্ট পারচেস করতে গিয়ে দেখা যায় যে ট্রান্সপোর্ট, লেবার আমরা পেটি ক্যাশ থেকে পেমেন্ট করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা করবো কি, একটা লেজার তৈরি করে আছে প্রোডাক্ট পারচেস কস্ট। আমরা যদি পেটি ক্যাশ থেকে টাকাটা দিই তাহলে লিখবো যে প্রোডাক্ট পারচেস কস্ট, ব্র্যাকেটে দিলাম যে ট্রান্সপোর্ট, ট্রাক, পিক আপ ভ্যান বা ট্রাক, সাপোজ ট্রাক প্লাস লেবার, এটাও আমরা পেমেন্ট করতেছি 500 টাকা। এটাও আমাদের ব্যবসায়িক খরচ সেভ। এভাবে আমাদের যত খরচ আছে সবগুলি আমরা দিন শেষে এন্ট্রি করে রাখবো, তাহলে আমাদের হিসাব মিলবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সাপোজ এই কয়টাই খরচ দেখাচ্ছি। কোনো ভুল ভ্রান্তি হলে কিভাবে এডিট করবেন, ডিলিট করবেন, সেটা এই পেটি ক্যাশের একটা টিউটোরিয়াল আছে, ওটা দেখে নেবেন। চলে গেল গিয়া এখান থেকে আমরা এখন একটু ব্যালেন্স শিটে যাই। রিসিভ অ্যান্ড পেমেন্ট রিপোর্ট, ক্যাশ রিসিভ অ্যান্ড এটা ব্যালেন্স শিট। এই যে আমরা এখন যে এইমাত্র যে কিছু খরচ এন্ট্রি করলাম, ওই খরচগুলি পেটি ক্যাশ থেকে অলরেডি কমে যাবে। দেখেন ক্যাশ ট্রানজ্যাকশন ওকে দিলাম, আগের চেয়ে কিছু কমে গেছে। আমরা একটু চলে যাচ্ছি যে আমার ব্যালেন্স শিট, দিন শেষে ব্যালেন্স শিট এইটা আমরা একটু প্রতিদিনই দেখে নেব। সেটা ডেইলি হইতে পারে, উইকলি হইতে পারে, মান্থলি হইতে পারে। ব্যালেন্স শিট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। আমরা একটা ডেট ধরবো যে এই ডেট থেকে এই ডেট দেখতে চাই। এরপরে আমরা এখানে একটা ওকে দেবো। আর যেহেতু প্রফিট সবার জন্য উন্মুক্ত না, এই জন্য অথরাইজ পিপলই পাসওয়ার্ড জানবে। 2 3 এন্টার, ওকে। এখন দেখুন এই হলো ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটটা একজন বিজনেসম্যানের জন্য খুবই উপযোগী এবং প্রয়োজন। এখানে এই সফটওয়্যারে যত রকমের এন্ট্রি হয়েছে সবগুলির তথ্যই এখানে পাওয়া যাবে। একটু ভালো করে ধীরে ধীরে দেখে নেবেন, দরকার হলে পজ করে নেবেন। যেমন এখানে বলতেছে যে প্রেজেন্ট স্টক ভ্যালু, এই মুহূর্তে যে আপনার স্টকে যে প্রোডাক্টগুলি আছে তার ভ্যালু এত টাকা, মার্কেটে ডিউ, সমস্ত তথ্য একটু ধীরে জেনে নেবেন। আর ডান পাশে যে স্কোয়ার বক্সটা আছে এটা হলো আমরা প্রফিট অ্যান্ড লসের ব্যাপারটা, যে আপনার প্রোডাক্ট সেল করে প্রফিট হয়েছে এত টাকা, ইনভয়েস লেস দিয়েছেন এত টাকা, মিসলেনিয়াস ইনকাম নাই, বিজনেস এক্সপেন্স পিসি মানে পেটি ক্যাশ থেকে ব্যবসায়িক পারপাসে খরচ হয়েছে এত টাকা, আর বিজনেস নন এনপিসি মানে নন পেটি ক্যাশ, মানে এটা পেটি ক্যাশ না, হয়তো ব্যাংকের মাধ্যমে আরেকভাবে খরচ হয়েছে এত টাকা, সেই হিসাবে নেট প্রফিট হয়েছে এত টাকা। আর এখানে পেটি ক্যাশের হিসাব দিচ্ছে যে পেটি ক্যাশের মাধ্যমে রিসিভ করছেন এত টাকা, পেটি ক্যাশে দিয়ে পেমেন্ট করছেন এত টাকা, ব্যাংকে ডিপোজিট ছিল এত টাকা, আর ব্যাংক থেকে উইথড্র হয়েছে এত টাকা। এই মুহূর্তে আপনার ক্লোজিং ব্যালেন্স পেটি ক্যাশ আছে 2,44,000 টাকা, আর সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে ক্লোজিং ব্যালেন্স আছে এত টাকা। এই যে এখানে 2,44,000 টাকা পেটি ক্যাশের ক্লোজিং ব্যালেন্স, যদি এন্ট্রিগুলি সঠিক থাকে এই টাকাই আপনার থাকবে। আর এখানে যে নাম্বারগুলি দেওয়া আছে এগুলি ইন্ডেক্স নাম্বার। এখানে যেহেতু এটা একটা সামারি আকারে দেখাচ্ছে এক লাইনে, এর ব্রেকডাউন যদি দেখতে চান, যে কোনো একটা ব্রেকডাউন যদি আপনার, যেমন সাপোজ এই যে বিজনেস এক্সপেন্স 5,700 টাকা 19 নম্বর সিরিয়াল, এটা যদি আপনি দেখতে চান কোথায় পাবেন, এখানে বেরিয়ে গেলেন গিয়ে, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আছে হলো এই মেইন স্ক্রিনে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ব্রেকডাউন। এখানে আমরা 19 নম্বর সিরিয়াল, এখানে বিজনেস এক্সপেন্স
এবার ওকে দিলাম। এই যে কীভাবে 5700 হয়েছে এখানে একটা রিপোর্ট আকারে দেখাচ্ছে। আপনারা এখান থেকে এটা ভালো করে দেখে নেবেন। বেরিয়ে যাচ্ছে। তাহলে আপনারা দেখলেন যে কীভাবে ক্যাশ মিলাবেন দিন শেষে। এখন আমরা এখানেও একটা সামারি আছে, দেখেন মেইন স্ক্রিনে। আমরা যদি রিফ্রেশ দেই তা আসবে, মানে এটা আসলে এই ডেটের উপরে, যে আজকে কারেন্ট ডেট। আমরা যে কোনো ডেটেরটাই এইভাবে এখানে ডেট সিলেক্ট করে রিফ্রেশ দিলে আসবে একটা সামারি, সংক্ষিপ্ত সামারি। আচ্ছা, এখন আমরা এই সফটওয়্যারটির কয়েকটা বৈশিষ্ট্য সম্বন্ধে একটু আলোচনা করে আমরা টিউটোরিয়ালটি শেষ করব। সেটা হচ্ছিল যে এই সফটওয়্যারটি হলো অফলাইন বেস, অর্থাৎ সফটওয়্যারটি চালাতে ইন্টারনেটের প্রয়োজন হবে না। তবে চাইলে লোকাল নেটওয়ার্ক তৈরি করে একাধিক কম্পিউটারে একাধিক ইউজার একসাথে ইউজ করতে পারবেন। আর একটা বৈশিষ্ট্য হলো যে সফটওয়্যারটিতে অটো ব্যাকআপ সিস্টেম আছে, যার মাধ্যমে দিনের নির্দিষ্ট একটি সময় সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবেই ডাটাবেস ব্যাকআপ নেবে। একটি ব্যাকআপ রাখবে ইউজারের কম্পিউটারে, অন্যটি রাখবে ওয়েবে, অর্থাৎ সেটা গুগল ড্রাইভ হইতে পারে অথবা ড্রপ বক্সে হইতে পারে। সেক্ষেত্রে ইন্টারনেটের সংযোগ প্রয়োজন। যদি ইন্টারনেট থাকে তাহলে ওই জায়গায় একটা ব্যাকআপ রাখবে। আমরা ওই গুগল ড্রাইভে অথবা ড্রপ বক্সে আমরা অ্যাকাউন্ট তৈরি করে দেবো। আরেকটা আছে এই যে ডাটাবেস ব্যাকআপ, এটা হলো ম্যানুয়াল ব্যাকআপ। আমরা এখানে ক্লিক দিয়েও দিনে যত খুশি ততবার ব্যাকআপ নিতে পারবেন। এটাও ওই একই রকম, যে ইন্টারনেট না থাকলে মানে একটা লোকাল কম্পিউটারে সেভাবে, অন্যটি যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে গুগল ড্রাইভ অথবা ড্রপ বক্সে আপনার যেখানে অ্যাকাউন্ট আছে সেখানেই এটা ডাটাবেসটা ব্যাকআপ হয়ে থাকবে। এখন আমরা মোটামুটি টিউটোরিয়ালের শেষের দিকেই। সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লাগে তো এবং এই সফটওয়্যারটি সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে এই সফটওয়্যারটির বিভিন্ন পার্টের উপরে প্রায় 5 ঘন্টার মতো টিউটোরিয়াল আছে। এগুলি একটার পর একটা দেখে নিতে পারেন। আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান সেটা হলো আমাদের যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নাম্বার, ডেসক্রিপশন বক্সের নিচে লেখা আছে, আপনারা ভালো করে সেটা দেখে নেবেন। এছাড়াও যদি আপনাদের বিভিন্ন যদি কোনো কমেন্টস থাকে সফটওয়্যার ব্যাপারে, সেটা কমেন্ট বক্সে লিখতে পারবেন। এবং এই সফটওয়্যারটি দেখার পরে এই সফটওয়্যারটিকে আপনারা লাইক দিয়েন, কমেন্টস করেন এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।